দেবের মধ্যে এমন কি আছে বলুন তো, যে যেখানে কোনোভাবেই তৃণমূল তাকে হারাতে চায় না? মানে আরো একটু ভালোভাবে যদি বলি, দেব হারা তৃণমূল কখনোই তৃণমূল সেটা মেনে নিতে পারে না। তাই যে কোনো মূল্যে দেবের কখনো একটু অভিমান হলে, কখনো যদি মনে হয় দেব দল ছেড়ে দিতে পারে বা দেবের খারাপ লেগেছে, ছুটে আসেন মুখ্যমন্ত্রী, ছুটে আসেন তৃণমূল সুপ্রিমো, বা ফোন করেন তাকে। ক্যামক স্ট্রিটে হয় বৈঠক। কেন? দেবের মধ্যে এমন কি আছে? দেখুন, দুটো বিষয়। এক, এই প্রশ্নটা কেন বলছি, কোন প্রেক্ষিতে বলছি, আর দ্বিতীয়ত দেবের মধ্যে কি কি আছে পয়েন্ট ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটি দেখুন তার জন্য, এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আমরা ঠিক ভুল দুটোই হতে পারি, জানাবেন কিন্তু। তো প্রথম হচ্ছে, কেন এই প্রশ্নটা করছি। দেখুন, রক্তবীজ বনাম রঘু ডাকাতের যে বাকযুদ্ধ, টানাপোড়েন, সোশ্যাল মিডিয়ায় যে তর্কাতর্কি চললো পুজোর সময়, সে তো আপনারা জানেনই। আরো একটু যদি ভালোভাবে বলি, কুণাল ঘোষ, ব্রাত্য বসু বনাম দেবের যে বাকযুদ্ধ, যেভাবে কুণাল ঘোষ একেবারে দেবকে কটাক্ষ করার চেষ্টা করেছেন, প্রভাবশালী তকমা দিয়ে এই রঘু ডাকাতকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করেছে দেব, এই সমস্ত কথা। তারপর আবার ব্রাত্য বসু সেখানে বললেন যে দেব সুপারস্টার নয়, ভালো অভিনেতা। এইসবে আবার জবাবও দিলেন খুব শালীনভাবে। দেব কি বললেন? দেবের সঙ্গে বন্ধুত্ব করতে যেমন যোগ্যতা লাগে, শত্রুতারও যোগ্যতা লাগে। তো এইসব তো অতীত, আমি এইসবে ঢুকছি না বন্ধুরা। ঘটনা হচ্ছে, তারপর এই যে সুন্দর একটা শারদীয়া উৎসব চললো, শুভ বিজয়া হলো, তাতে তৃণমূল সুপ্রিমো ফোন করলেন দেবকে। দেব একটি সংবাদ মাধ্যমে জানালেন কথা প্রসঙ্গে যে এই যে সিএম আমাকে ফোন করলেন, এই বিষয়ে কথা হলো, তারপর কি আমার ভাবা উচিত এই কুণাল দা কি বলছে, ব্রাত্য দা কি বলছে। মানে তিনি কতটা সুন্দরভাবে জবাব দিলেন এবং বুঝিয়ে দিলেন যে এই বিষয়টাতে দেবকে যে আক্রমণ করা হয়েছে সেটা খুব একটা ভালোভাবে নেননি সুপ্রিমো, তার খারাপই লেগেছে। ঠিক এরকমই বোঝানোর চেষ্টা করেছেন দেব একটি সংবাদ মাধ্যমে। তার মানে কি দাঁড়ালো? সারি দুনিয়া এক তরফ, দেব আর এক তরফ, তাই তো? এটাই তো বিষয় দাঁড়াচ্ছে। মানে ভাই, সারা তৃণমূল নেতৃত্ব, নেতা মন্ত্রী যে যা আছো ঠিক আছে, কিন্তু ভাই দেব দেব এটা ঠিক কেন? আর এটার প্রশ্ন কিন্তু প্রেক্ষিতে একটি বিষয় নয় বন্ধুরা। 2024-এ যদি আমরা দেখি, তিনি ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি বলে কি মুখ দেখাবেন ঘাটালে গিয়ে? তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছিলেন, তিনি সাংসদ হবেন না বলছিলেন, তিনি বলছিলেন তিনি আর ভোটে দাঁড়াবেন না। ছুটে এলেন মুখ্যমন্ত্রী, ছুটে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাই তোমাকে দল ছাড়তে দেওয়া হবে না। কি করলেন তৃণমূল সুপ্রিমো বা মুখ্যমন্ত্রী? কোটি কোটি টাকার মাস্টার প্ল্যান যেটা কেন্দ্রের, সেটা তিনি নিয়ে নিলেন, বললেন আমরা করে দেব, তবু দেবকে রাজনীতি ছাড়তে দেব না, ঘাটাল ছাড়তে দেব না, ওখানেও দাঁড়াবে। তিনি দাঁড়ালেনও। তো এরকম ঘটনা বড় বড় তো আছেই, ছোটখাটো দেব যখনই যখনই কিছু কিছু তার খারাপ লাগা বলেছেন অন স্টেজ বা দলকে, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে সেটা ম্যানেজ করে দেবকে কিন্তু সেফ সাইড করে নিয়েছেন। তবু তার অভিমান মিটিয়েছেন, তার দাবি মিটিয়েছেন, দেবকে ছাড়েননি। বন্ধুরা, এটা কেন? প্রেক্ষিতটা বললাম। ফোন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে, সেটা দেব নিজে একটি সংবাদ মাধ্যমে বলেছেন যে তার খারাপ লেগেছে তাকে আক্রমণ করাটা মুখ্যমন্ত্রীর, সেটা বুঝিয়েছেন। আর এই প্রেক্ষিতটা তৈরি হচ্ছে যে যে কারণে। দেখুন, আমি 3-4টে পয়েন্ট বলবো, আপনারাও আপনাদের মতামত জানাবেন কিন্তু। প্রথমটাই আসছি দেবের জনপ্রিয়তা। জেন জি যাকে আমরা বলি, মানে ইয়াং জেনারেশন, মানে যারা এখনো ভোটার নয়, 12, 14, 15, 16, 17, 18 বা সদ্য ভোট দিয়েছে 19, 20, 21, এই ইয়াং জেনারেশনটা কিন্তু দেবের ডাই হার্ট ফ্যান। এবং যারা 22, 23, 24, 25, 30, 35, 40, তারাও একটা অংশ, কিন্তু বড় অংশ দেবের ডাই হার্ট ফ্যান। মানে দুটো জেনারেশনকে কিন্তু দেব তার দক্ষতায়, তার ক্রেজে ধরে রেখেছেন বন্ধুরা। এটা আমার কথা নয়। যে কোনো প্রচারে, তা সে ভোটের প্রচারে হোক বা সিনেমার, যে কোনো উৎসব অনুষ্ঠানে, যে কোনো আমন্ত্রণে যখনই দেব গেছে, সেখানে প্রচুর প্রচুর মানুষ, তার মধ্যে ইয়াং জেনারেশন কিন্তু চোখে পড়ার মতো। এবং কদিন আগেও রঘু ডাকাতেরই প্রচারে যখন তিনি গিয়েছিলেন, স্টেজে উঠে তাকে জড়িয়ে ধরার জন্য একটি বাচ্চা ছেলে এবং একটি বাচ্চা মেয়ে, সে কি আকুতি।
আমরা দেখেছি তো, সেই ছবিও ভাইরাল হয়েছে। তো দেখুন, হ্যাঁ সেলিব্রিটিরা গেলে আপনারা অনেকেই বলবেন এমন হয়, কিন্তু দেবের ক্ষেত্রে একটু বেশি বলে মনে হয় না? মানে ক্রেজটা, পাগলামোটা একটু বেশি। এটাই জানেন তৃণমূল সুপ্রিমো বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, এবং সে কারণেই এই ক্রেজটা, এই দুটো জেনারেশনকে ধরে রাখার ক্ষমতাটা যে দেবের আছে, সেটাকে তুরুপে তাস করতে চায়। এহেন ব্যক্তিকে, এহেন অভিনেতার ক্রেজকে হারাতে চায় না তৃণমূল। সেকেন্ড, যদি আমরা আসি শালীনতা, ভদ্রতা, সভ্যতা, আপনারা দেখবেন বিরোধী দলের নেতা তো দূর, নিজের দলের সঙ্গেও যখন কারো বাগবিতণ্ডা, মানে এই ধরনের বিতর্ক হয়, দেব একটা খারাপ কথা বলে না। কোন রকম গালিগালাজ বা কোন রকম অশ্রাব্য ভাষা তার মুখে পাওয়া যায় না, এবারও পাওয়া যায়নি। কুণাল ঘোষ ব্রাত্য বসুকে খুব শালীন ভাবে কড়া জবাব দিয়েছেন, ডোজটা করা, কিন্তু ভাষাটা খুব শালীন এবং মার্জিত ছিল। সঙ্গে ইয়াং রাজনীতিক হিসেবে পার্লামেন্টে তার বক্তব্য থেকে শুরু করে তার ভাবনা চিন্তা, তার স্পষ্ট বক্তা, যেখানে গেছেন এর আগেও প্রজাপতি নিয়েও, মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনেতা নিয়েও এই কুণাল ঘোষই কার্যত বিতর্ক তৈরি করেছিলেন। বিজেপি নেতার সঙ্গে সিনেমা করবে তৃণমূলের সাংসদ, দেব তো তৃণমূলের। দেব বুঝিয়েছিলেন, আমি যখন তৃণমূল নেতা, তৃণমূল সাংসদ, তখন আমি রাজনীতিক। আমি যখন অভিনেতা, কারণ অভিনেতা হিসেবেই দল আমাকে নিয়েছে, মানে সেখান থেকেই দল আমাকে চুজ করেছে, এমন নয় যে আমি রাজনীতি করার পরে অভিনয় করতে গেছি। ফলে বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী নয়, মিঠুন দা আমার কাছে বরিষ্ঠ একজন অভিনেতা, যার কাছ থেকে অভিনয়ের অনেক কিছু শেখার আছে, কথা বলেছিলেন কুণাল ঘোষের জবাবে প্রজাপতি নিয়ে যখন সম্ভবত এই বিতর্ক তৈরি হয়েছিল। তাহলে দেবের যে স্পষ্ট বক্তা, সুন্দর ভাবনা, একটা সুন্দর ইমেজ, এটা কিন্তু একটা দারুণ জায়গা তৈরি করেছে দলের কাছে। আর থার্ড হচ্ছে, এখনো পর্যন্ত এই 15 বছরের ক্যারিয়ারে, রাজনীতির ক্যারিয়ারে, দেব এমন একবারও কোনো প্রসঙ্গে কথা বলেননি যেখানে দল বিব্রত হয়। ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি, দল ছেড়ে দিতে চেয়েছেন প্রকাশ্যে, তৃণমূল সুপ্রিমোকে দাঁড়িয়েছেন রাজনীতি করবেন না, কিন্তু দলের এগেনস্টে একটা কথা বলেননি। এই যে এতগুলো ভ্যালিড পয়েন্ট দেবের সঙ্গে, সেটাই দেবকে তৃণমূলের সুপার হিরো করে রেখেছে। ব্রাত্য বসু যতই বলুন না কেন যে সুপারস্টার দেব নয়, দেব ভালো অভিনেতা, কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্ব বারবার বলে দিচ্ছে দেব ভাই তৃণমূলের সুপারস্টার। কি আরো একটা পয়েন্ট, 2014 ফার্স্ট দাঁড়ালেন, 2019-এ সেকেন্ড টাইম ভোটে দাঁড়ালেন, 2024-এ এত বিতর্কের পরও দাঁড়ালেন, কারণ ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে নিল রাজ্য। তিনটে বারের ভোটের পরিসংখ্যানও দেখার মতো, একটু দেখে নিন। 2014-তে 50.70% ভোট পেলেন দেব, প্রথমবার দাঁড়িয়ে ভাবুন, একবার হারালেন সিপিআই প্রার্থী 31.40%, কত নিচে, মানে কত শতাংশ পেছনে। এবং থার্ড পজিশনে কংগ্রেস, তারও পেছনে বিজেপি, ধারে কাছে দেবের কেউ দাঁড়াতে পারলো না। 2014 ফার্স্ট টাইম ভোটে দাঁড়িয়ে দেব। 2019-এ বিজেপি ঝড় উঠলো, যেন কিছু একটা হবে, কিছু একটা হয়ে যাবে রাজ্যে, বিজেপি বোধহয় সব সাংসদ পেয়ে যাবে, এরকম একটা। তখন দেবের 2% কাছাকাছি ভোট কমলো 2014 থেকে, কিন্তু ভারতী ঘোষের মতো তা বড় এক পোড় খাওয়া সরকারি আমলা থাকা একজন ব্যক্তিত্ব, তাকেও তিনি হারালেন। বিজেপি প্রার্থী হিসেবে ভারতী ঘোষ দাঁড়িয়েছিলেন, হাড্ডাহাড্ডির লড়াই করে 2019-এ হারালেন। 48.22% ভোট পেয়ে দেব, ভারতী ঘোষ পেয়েছিলেন 24.97%। 2024-এ ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু হলো, রাজনীতি ছেড়ে দেবেন, তখনও দেব প্রমাণ করে দিলেন, দেব আখেরে দেব। কেন তৃণমূল সুপ্রিমো তাকে হাতে ধরে একেবারে টেনে এনে আবারও মানভঞ্জন করে দাঁড় করালেন, প্রমাণ করলেন। 3টে টার্মে সব থেকে বেশি হ্যাট্রিক তো করলেনই, ঘাটালে হ্যাট্রিক সাংসদ হলেন, 3টে টার্মের সব থেকে বেশি ভোট পেলেন 52.36%। এবং সে বছর অভিনেতা কার্ড খেলার চেষ্টা করেছিল বিজেপি, হিরণকে এনে। হিরণ ততদিনে মোটামুটি একটা ভালো বিধায়ক এলাকার হয়ে গেছিল, কিন্তু সেই হিরণও পারলো না। হিরণ 40.93%, দেব পেলেন 2024-এ 52.36%, 12% কাছাকাছি ভোটের ব্যবধান, 1, 2, 5, 6, 10 নয়। তার মানে হিরণকে হারিয়ে দেব প্রমাণ করলেন 12%-এর বেশি ভোটে হারিয়ে যে দেবকে কেন তৃণমূল সুপ্রিমো এত পছন্দ করেন। তো বন্ধুরা, এই এতগুলো রিজন আপনাদের সামনে রাখলাম। এছাড়াও কি মনে হয় আপনাদের যে দেব হারা তৃণমূল কেন? এটা সবসময় ভাবতেও পারেন না তৃণমূল সুপ্রিমো, বারে বারে দেবের অভিমান হলেই ছুটে যান। কি পয়েন্ট হতে পারে?
আমি ভুলে গেছি বা মিস করেছি এমনও কিছু যদি পয়েন্ট থাকে প্লিজ জানাবেন। আপনাদের বক্তব্য জানার অপেক্ষায় থাকলাম। অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না, অন্যান্য ভিডিওগুলোর মতোই। অবশ্যই আপনাদের বক্তব্য জানার অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।